লাইভ চালু না 7 ঘন্টা ঢুকি আরে হ্যাঁ স্টার্ট হই সুপ্রিয় দর্শক আই এখন উগো মানুষল্লাহ দেখা করতে মাসি ই বইতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর আব্দুর রব চট্টগ্রাম জেনারেল হাসপাতাল তো এই উনি ভিতরে আছে আর এখন যাইম ডাইরেক্টলি লাইভ কি সমস্যা রোগীসকল কি গইলি সেবা পাইবু বাসাত বইয়ারে অক্সিজেন লইলি কি অবস্থা তৈব মানে কিভাবে বাসাত অক্সিজেন লইবে এই জিনিস আর অতুন জানতাম চাইম ওনারা জানন চট্টগ্রামের প্রথম করোনা যোদ্ধা হইতে ডক্টর আব্দুর রব চট্টগ্রামের প্রথম হাসপাতাল জিএন জেনারেল হাসপাতাল এতুনেই কোভিড টেস্ট স্টার্ট হই ওনারা জানন ডক্টর আব্দুর রব চার্জ মাইলি আর যখন ফেসবুক হন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেগিন আছে ব্যাকুনত মধ্যে কিন্তু ওনার নাম্বার আছে টেলিফোনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সেবা দিজার ও কিন্তু এখনো বাসাত ন যায় আজি 6 মাস ধরে বাসাত নজার নিজের সেফটি লাই পরিবারের সেফটি লাই ও এটাই আছে ও একটা জায়গা জিয়ানত তাহাই তারা এসছি সিউশেলত এটা জিয়ান গোলফারর মোড়ত আছে সিউশেল ইয়ানত আছে আর জানিত ফাইজি ফোনে হতা হই স্যার আমরা আরেকখানা বক্তব্য সাধারণ মানুষ আর উন্তু স্যার এই জিনিস আল্লাহ আরেকখানা উল্লে হতা হইতাম যাই একখানা আমরা দেখায় স্যার আসসালামু আলাইকুম আসতে পারি ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্বাধীন কণ্ঠকে সময় দেওয়ার জন্য একটু আমরা আজকে আসছি আমরা যতটুকু জানি আপনার অধীনে প্রায় 300-350 থেকে উপর মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে প্লাস আপনি মোবাইলে লক্ষ লক্ষ মানুষকে সেবা দিচ্ছেন আজকে আমাদের টিভিতে একটু আমাদের স্বাধীন কণ্ঠ টিভিতে একটু বলেন রোগীরা কিভাবে কি করবে এই জিনিসটা একটু জানতে চাচ্ছে একটু প্লিজ হ্যাঁ ধন্যবাদ স্বাধীন কণ্ঠকে আমরা চট্টগ্রাম শহরে যখন প্রথম কোভিড পজিটিভ পেশেন্ট পাই আমরা সেটা হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ জি কিন্তু আমরা এর আগে থেকে কিন্তু আমরা কোভিড পেশেন্টের জন্য আমাদের ওয়ার্ড রেডি করা থেকে শুরু করে আমাদের যে প্রস্তুতি আমাদের যে টিমগুলো এগুলো কিন্তু আমরা আগেই তৈরি করে রেখেছি এবং মার্চের 28 তারিখ থেকে কিন্তু আমরা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিলাম যদিও আমাদের অনেক লজিস্টিক্সের অভাব ছিল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ঠিক মতো পাইনি কিন্তু আমরা মানসিকভাবে এবং প্রত্যেকটা অফিসিয়ালি যেভাবে আমাদের করা দরকার সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ শুরু করেছি এখন পর্যন্ত কিন্তু আমরা 670 জন মানুষ আমাদের এখানে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছে এবং আপনারা জানেন যে এটা একমাত্র চট্টগ্রামের শুরু থেকেই কিন্তু কোভিড হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং 100 শয্যা দিয়ে আমরা শুরু করেছিলাম তার মধ্যে যুক্ত হয়েছে 10টি আইসিইউ এবং আরো 40টি শয্যা আমরা যুক্ত করেছি কোভিডের জন্য এখন কিন্তু আমরা 150টি শয্যা নিয়ে কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন সহ অন্যান্য স্থাপনা কিন্তু কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো একটা অক্সিজেন প্ল্যান্ট সহ একটা সেন্ট্রাল অক্সিজেন লাইন পেয়ে যাবো তো যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে 671 জন মানুষের মধ্যে কিন্তু আমরা এই পর্যন্ত 400-এরও বেশি মানুষ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তার মধ্যে 300-এরও বেশি মানুষ হচ্ছে কোভিড পজিটিভ কিছু হয়তো সাসপেক্টেড ছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে কিন্তু পজিটিভ যাদেরকে আমরা পেয়েছি এটা 300-এর চেয়ে বেশি হবে এবং আমাদের আমরা যেটা টেলিমেডিসিন যেটা সেবা একটু বড় করে বলতে বোঝা যাচ্ছে না এখান থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে না একটু যদি স্যার আমি একটু কাছে থেকে আসতেছি স্যার আমরা এই পর্যন্ত 670 জন পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে আমরা এপ্রিল 3 তারিখ থেকে যদি আমরা হিসাব করি এবং আমাদের 400-এর বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তার মধ্যে 300-এর বেশি মানুষ হচ্ছে কোভিড পজিটিভ এর বাইরে কিন্তু আমরা ওভার টেলিফোন অন্তত প্রতিদিন কয়েকশো মানুষকে আমি ওভার টেলিফোনে হোম ট্রিটমেন্ট দিয়েছি এভাবে 3 মাসে কিন্তু আমরা অনেক মানুষকে চট্টগ্রাম শহরে টেলিমেডিসিন সেবা দিয়েছি এবং তাদেরকে হোম ট্রিটমেন্ট কিভাবে থাকবে তাদেরকে কি করা উচিত প্রত্যেকটা বিষয়ে পরামর্শ দিয়েছি এবং অনেকে কিন্তু বাসায় থেকে সুস্থ হয়েছেন এর মধ্যে এবং অনেকে কিন্তু ট্রিটমেন্টে আছেন শুধু চট্টগ্রামের সাধারণ জনগণ না আমাদের যত হাই অফিসিয়াল সাংবাদিক অনেক মানুষ যারা কোভিডে আক্রান্ত হয়েছেন প্রত্যেকটা মানুষই আমার সাথে যোগাযোগ করেছেন আমরা প্রত্যেককেই চেষ্টা করেছি সর্বোচ্চভাবে তাদেরকে হোম ট্রিটমেন্ট কিভাবে দিতে হয় তাদের যে পরামর্শ তারা যে টেস্টগুলি করেছে সেগুলো অনেক সময় হোয়াটসঅ্যাপ আমাকে পাঠিয়েছে আমি দেখে তাদেরকে কিন্তু অ্যাডভাইস দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি
প্রত্যেকটা দিন কিন্তু প্রচুর মানুষকে আমরা টেলিমেডিসিন সেবা দিচ্ছি এবং ওয়ার্ডে যারা ভর্তি আছে তারা কিন্তু পরিপূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। তো যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে চট্টগ্রামের মানুষ যারা এখন কিন্তু আক্রান্ত সংখ্যা প্রায় 6000 এবং আমাদের যদি বেডের হিসাব করি তাহলে কিন্তু আমাদের বেড এখনো অপ্রতুল এবং আমরা কিন্তু আইসিইউ সংখ্যা এখনো অপ্রতুল। আমরা কিন্তু পুরো চট্টগ্রাম শহরে আইসিইউ চাপটা আমাদের উপর সবচেয়ে বেশি, যেহেতু আমরা মাত্র 10টা আইসিইউ দিয়ে কাজ করছি, আমাদের কিন্তু আসলে অনেকগুলো আইসিইউ প্রয়োজন ছিল। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আইসিইউ বেড়েছে, আমাদের কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা দিয়ে অতিরিক্ত মাত্রায় অন্তত 50 থেকে 70 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়, সেই হাই ফ্লো নেজাল ক্যানুলা এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতি থেকে 4টি পেয়েছি। এটা যদি আমার কাছে 20-25টি থাকে হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং একই সাথে যদি আমরা সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা মানুষকে আরো বেশি সর্বোচ্চ পর্যায়ে সেবা দিতে পারবো। এবং আপনারা জানেন কোভিড পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো অক্সিজেন। এবং আরেকটা ওষুধ আছে যেটা হেপারিন, সেটা আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু অক্সিজেনের সংকট কিন্তু আমাদের রয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর মানুষকে আমাদের প্রতিদিন অক্সিজেন দিতে হয়। অনেক মানুষ কিন্তু বাসায় গিয়ে অক্সিজেন দিচ্ছে, ওটা কি ঠিক আছে? না, আমি বলবো না যে আপনারা বাসায় গিয়ে অক্সিজেন দেওয়াটা ঠিক আছে, কারণ হচ্ছে অক্সিজেন আপনার কতটুকু লাগবে। হাই ফ্লো অক্সিজেন আপনি বাসায় তো দিতে পারবেন না, হয়তো আপনি 5 লিটার পর্যন্ত সিলিন্ডারে দিতে পারবেন, কিন্তু আপনার যদি অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন তখন কিন্তু আপনি বাসায় দিতে পারবেন না। এবং আপনি কিন্তু এই ট্রিটমেন্টটা যেটা আমরা বলি যে আপনার অক্সিজেনের মাত্রাটা আমরা যে নির্ণয় করে তাকে ঘন্টায় আমরা কতটুকু দিব সেটা কিন্তু একজন ডক্টরই কিন্তু ঠিক করতে পারবে। আপনারা যেহেতু আপনারা যদি বাসায় অক্সিজেন ট্রিটমেন্ট করেন সেটা রোগীর জন্য ভালো হবে না, কারণ আপনারা জানবেন না যে আসলে কতটুকু অক্সিজেন দিতে হবে এবং কিভাবে দিতে হবে। এই জন্য আমরা অনুরোধ করবো আপনারা কিন্তু বাসায় অক্সিজেন সিলিন্ডার জমা করে রাখবেন না। আমাদের হাসপাতালে যারা ভর্তি আছে তাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডারের সংকট আছে, এর চেয়ে যদি আপনারা আমাদের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দেন তাহলে কিন্তু রোগীরা কিন্তু অনেক বেশি সেবা পাবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা অসুস্থ হচ্ছেন, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, প্রত্যেকের কিন্তু হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণভাবে জানি যে 80 থেকে 90% মানুষ কিন্তু এমনিতেই ওষুধপত্র খেয়ে বাসায় আইসোলেশনের থেকে সুস্থ হয়ে যাবে। হয়তো 10% মানুষের হাসপাতালে ভর্তি হতে হয় এবং যাদের আসলে ভর্তি হতে হবে, যাদের অধিক শ্বাসকষ্ট, তারা যেন ভর্তি হতে পারে সেই জন্য কিন্তু আপনারা যাদের নিজ উপসর্গ তারা কিন্তু ভর্তির জন্য দৌড়াবেন না অথবা ভর্তির জন্য রিকোয়েস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা খারাপ পেশেন্টকে ভর্তি করতে পারবো। আপনারা যারা অসুস্থ হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, টেলিমেডিসিন আমরা সেবা দিয়ে যাচ্ছি। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি, আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিকভাবে সঠিক সেবাটি দিতে। ধন্যবাদ। এখন স্যার চট্টগ্রামের অনেক মানুষের অভিযোগ আমাদের জেনারেল হাসপাতালে যেটা টেস্ট করা হয় ওটা একটু অনেক লেট হচ্ছে, 1 সপ্তাহ লাগতেছে, 1 সপ্তাহ থেকে বেশিও লাগতেছে। আগে কিন্তু 2 দিন 3 দিনের মধ্যে চলে আসতো, ওই জিনিসটা একটু যদি ক্লিয়ার। ধন্যবাদ। এটা আমি আরো অনেক আগেই বলেছি, সেটা হচ্ছে যে আমরা জেনারেল হাসপাতালে কিন্তু কোনো টেস্ট করি না, আমাদের কোনো পিসিআর ল্যাব নেই। আমরা কিন্তু স্যাম্পল কালেকশন করে সেটা অন্য জায়গায় আমাদেরকে পাঠিয়ে দিতে হয়। প্রথম থেকে শুরু থেকে কিন্তু আমাদের চট্টগ্রাম শহরে একটা মাত্র টেস্ট সেন্টার ছিল যেটা ফৌজদারহাট, সেখানে আমরা আগে যখন আস্তে আস্তে তখন কিন্তু চট্টগ্রামের বাইরের ডিস্ট্রিক্ট নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, পার্বত্য চট্টগ্রাম এসব টেস্টও কিন্তু ফৌজদারহাটে আসতো। তো আমরা চেষ্টা করছি তখন আমাদেরকে যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যেহেতু আমাদের এখানে হাসপাতালে ভর্তি পেশেন্ট থাকে তাদের জরুরি ভিত্তিতে টেস্টটা করা দরকার, কারণ সে যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে এখানে পজিটিভ পেশেন্টের সাথে তাকে আমরা রাখবো না, তাকে ভালো চিকিৎসা বাইরে দেওয়া যাবে। আর যারা পজিটিভ পেশেন্ট তাদেরকে যাতে আমরা দ্রুত কোভিড চিকিৎসা দিতে পারি এই জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই পরিমাণের জন্য এত বেশি স্যাম্পল আসতো তাদের এখানে, তারা কিন্তু ওভাবে সঠিকভাবে আমাদেরকে দিতে পারতো না, 3 থেকে 4 দিন সময় লাগতো প্রথম। এটা কি এখন আমাদের চট্টগ্রামে টেস্টটা হচ্ছে? এখন যেটা ল্যাবটা কোথায়? এখন ল্যাবটা অনেকগুলো জায়গায় আছে, যেমন ফৌজদারহাটের পরে এটা চট্টগ্রাম মেডিকেল একটা ল্যাব হচ্ছে, সিবাসু যেটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্সের, সেখানে একটা ল্যাব আছে। ওদের ক্যাপাসিটি যেটা পিসিআর মেশিন যতগুলো আছে প্রতিদিন চট্টগ্রামে 500 থেকে 600 এর বেশি করতে পারবে না। তাহলে আমাদের কিন্তু আক্রান্তের সংখ্যা চট্টগ্রাম যেহেতু ঢাকার পরে কিন্তু অবস্থান, আমাদের আক্রান্তের সংখ্যা অনুসারে এটা খুবই অপ্রতুল। আমাদের প্রতিদিন অন্তত 1,500 থেকে 2,000 টেস্ট যদি হতো পিসিআর ল্যাবটা, তাহলে কিন্তু প্রথম 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা রিপোর্টটি পেতে পারতাম। এক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে যে রিপোর্ট পাতে দেরি হচ্ছে, এটাতে কিন্তু 2টা অসুবিধা হচ্ছে। এক হচ্ছে যে পেশেন্টটা কোভিড নেগেটিভ, সে কোভিড নেগেটিভ না হওয়া পর্যন্ত সে অন্য যে ট্রিটমেন্ট করবে তার হয়তো অন্য রোগের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, হার্টের জন্য, কিডনির জন্য, ডায়াবেটিস বেশি অথবা ডায়ালিসিস লাগবে, সে যেহেতু নেগেটিভ রিপোর্টটি পাচ্ছে না সে কিন্তু সাধারণ ট্রিটমেন্ট থেকেও সে বঞ্চিত হচ্ছে। এমন যে লোকটি পজিটিভ সে পেশেন্টটা কিন্তু 8 দিন 9 দিন পরে রিপোর্ট পাওয়ার পরে কিন্তু অধিকাংশ সুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ উনি হচ্ছে, কিন্তু এই 8-9 দিন যেহেতু উনি জানেন না উনি পজিটিভ না নেগেটিভ, উনি কিন্তু ওনার পরিবারের সাথে মেলামেশা করেছেন, বাইরে বের হয়েছেন, মার্কেটে গিয়েছেন বা অন্য অনেক মানুষকে কিন্তু উনি অলরেডি নিজের অজান্তেই
সংক্রমিত করে ফেলেছেন। যদি আমরা একদিনের মধ্যে ওনাকে পজিটিভ ঘোষণা দিয়ে ওনাকে আইসোলেশনে নিতে পারতাম, তাহলে কিন্তু এই 8 দিনে উনি যতগুলি মানুষকে সংক্রমিত করেছে প্রত্যেকটা মানুষের কিন্তু সেভ হয়ে যেত। তাহলে দুইটা বড় বড় অসুবিধা কিন্তু আমাদের এই ডিলেটের জন্য। একটা হচ্ছে মানুষজন ট্রিটমেন্ট পাচ্ছে না যারা নন কোভিড, আর যারা কোভিড তারাও ট্রিটমেন্ট পেতে দেরি হচ্ছে, একই সাথে সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু সেই পেশেন্টরা 8-10 দিন ধরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ সেটা আগে তো আমি আইসোলেশন নিচ্ছি না। এই প্রবলেমটা কিন্তু আসলে চট্টগ্রামে আক্রান্তের হার বেড়ে যাওয়ার একটা বড় কারণ বলে আমি মনে করি। জেনারেল হাসপাতালে আপনাদের রুগী নেওয়ার ক্ষেত্রে কোনো সময় নেতা বা বড় কোনো ভাইয়ের ফোন আসলে ওইরকম কিছু আমাদেরকে জানতে চাচ্ছি, নাকি ডাইরেক্টলি আপনারা রুগী দেখে ভর্তি হয়ে যায়? দেখুন, আমরা সবসময় বলে আসছি যে রোগী কিন্তু জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আগে ডাক্তারের কাছে যেতে হবে, যার কাছে ফোন আসে না। ফোন অবশ্যই আসে, আপনার মানে শুধু নেতা না, পলিটিক্যাল বা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মানুষ কিন্তু অবশ্যই ফোন করে, তাদের হয়তো পরিচিত রোগী থাকে। কিন্তু আমরা শুধুমাত্র ফোন কলের জন্য রোগী ভর্তি করি না, আমরা রোগী ভর্তি করি যে রোগীটা আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসার পরে তার অ্যাডমিসেবল কিনা, সে আসলে ভর্তি হওয়ার যোগ্য কিনা সেটা আমরা দেখবো। হয়তো অনেক পেশেন্ট আছে যে 3-4 দিন ধরে জ্বর, কিন্তু তার শ্বাসকষ্ট নেই, তার অক্সিজেনের প্রয়োজন নেই, আমরা কিন্তু তাকে ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে হোম ট্রিটমেন্টে পাঠিয়ে দিই। কারণ আমি যদি এই ধরনের পেশেন্টকে ভর্তি করি ওভার টেলিফোনে রিকোয়েস্টের কারণে, তাহলে একটা পরবর্তী সময় একটা খারাপ রোগীকে আমি একটা বাঁচাতে পারবো না, তাকে বাঁচানো যাবে না। আমরা কিন্তু এর মধ্যে অনেক অনেক পুলিশ সদস্য বলেন, অনেকেই পুলিশ সদস্যরা যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু আমরা অলরেডি ব্যাক করে দিই, ব্যাক করে তাদেরকে আমরা পুলিশ হসপিটালে থাকতে বলি যে যখন খারাপ লাগবে, যখন অক্সিজেন লাগবে আপনি আবার ব্যাক করেন, কোনো অসুবিধা নেই। রেলওয়ে হাসপাতালে আমরা করেছি যে এখানে অক্সিজেন ছাড়া যারা মানে মৃত্যু উপসর্গ তারা কিন্তু ওখানে থাকতে পারবে। আমরা কিন্তু এভাবে কিন্তু সেটেল ডাউন করি। এবং আইসিইউ এর ক্ষেত্রে আমরা কিন্তু করি হচ্ছে অনেকগুলো হয়তো আইসিইউ রিকোয়েস্ট থাকে যে 5-6টা মানুষ, কেউ ম্যাক্স হাসপাতালে ভর্তি, কেউ ন্যাশনাল ভর্তি, অন্য হসপিটালে ভর্তি বলে দেয়। আমি এখন যেটা কাজ করি সেটা হচ্ছে ঠিক আছে, পেশেন্টের বর্তমানে স্ট্যাটাসটা কি, তার আইসিইউ লাগবে কিনা বা তার আইসিইউটা কতটা জরুরি, ডক্টরের একটা স্ট্যাটাস আমাকে দিবেন। আমি কিন্তু এখন এটা চালু করেছি যে আপনি মনে করেন ওই হাসপাতালে ভর্তি, পেশেন্টরা তো বলবে আমার রোগীটা আইসিইউ লাগবে। আমি হয়তো যদি আমি নন মেডিকেল পার্সন হইতাম, আমার আম্মা যদি শ্বাসকষ্ট হইতো, আমিও দৌড়ে যেতাম যে ভাই আমার একটা আইসিইউ লাগবে। কিন্তু অনেকেই চাইবে যে আমার আইসিইউ লাগবে, আসলে কি আদৌ তার আইসিইউটা এই মুহূর্তে জরুরি কিনা সেটা আমরা জানার জন্য এখন বলে দিই যে এখানে আপনি ভর্তি আছেন সেখানকার ডক্টরকে বলেন যে একটা কাগজে রেফারেল শিটে রোগীটার স্ট্যাটাসটা পুরোটি লিখতে, যে রোগীটা কোভিড পজিটিভ কিনা, তার কদিন উপসর্গ, তার অক্সিজেন স্যাচুরেশন এখন কেমন, আপনারা কতটুকু অক্সিজেন নিতে পারছেন, তাকে সে রিকভারি হচ্ছে কিনা সব লিখে আমাদেরকে জানান। আমরা যখন ইমার্জেন্সি থেকে ডিসিশন নেব যে আমার একটা বেড খালি, কোন রোগীটা সবচেয়ে খারাপ, আপনি ফোন নাম্বার দিয়ে দেন, আমরা ফোন করে ওর টেলিফোন নিয়ে আসবো। এরকম অনেক রোগী কিন্তু আমি ফোন করে নিয়ে এসেছি যে উনি অনেক বেশি খারাপ, এটা আমরা করেছি। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যেটা হচ্ছে আমাদের যে পেশেন্ট যে আয়া মারা গিয়েছিল, আমাদের একটা স্টাফ মারা গেছে। ওই দিন আমি টেস্ট করতে গেছিলাম, এর কয়েকদিন পর দেখতেছি উনি মারা গেছে। উনি ঝাড়ুটার দিত, পরিষ্কার করত। কিন্তু ফ্লো কর্নারে নিরবিচ্ছিন্নভাবে 3 মাস একটানা কাজ করছে কোভিড পেশেন্টদের সাথে। এবং সে 60 বছরের বৃদ্ধ মহিলা, এরা কিন্তু আউটসোর্সিং এর আমাদের মাধ্যমে কন্ট্রাক্টরের মাধ্যমে আসছে। এরা 6 মাস ধরে বেতন না পেয়েও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, তাই 6 মাস ধরে বেতন পাচ্ছিল না, এখনো পাচ্ছে না। সেই মানুষটা যখন অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হলো, তার তখন অক্সিজেন স্যাচুরেশন ওয়ার্ডে 35%। সকালবেলা পরের দিন সকালবেলা একটা পেশেন্ট মারা যাওয়ার পর একটা বেড খালি হলো। যখন শুনলো অনেকে যে একটা বেড খালি হয়েছে, তখন কিন্তু অনেকগুলা প্রেশার আসছে আমাদের। একজন ডাক্তারের মাকে, ওনার 84%, আরো কয়েকজন আছে সিনিয়র অফিসার বা পলিটিক্যাল বলেন, অনেকগুলো রিকোয়েস্ট ছিল আর কি। কিন্তু আমি ওই মুহূর্তে সবার সামনে যখন ডিসিশনটা দিই, তখন বলছি যে আমার এই মেয়েটা, আমার স্টাফ, সে 3 মাস ধরে এভাবে কাজ করছে বেতন না পেয়ে, তার 36%, সে সবচেয়ে খারাপ পেশেন্ট, আমি তাকে আগে নিব। এবং সবাই এটা ক্যান্সেল করে আমি তাকে কিন্তু আইসিইউতে নিয়েছি। এরকম কাজও আমরা করেছি। আর আপনারা যেটা জানেন যে এসালাম পরিবারের 2 সদস্য, আমরা কিন্তু অন্য পেশেন্টকে সরাই নাই। ওনার পেশেন্ট যেটা, উনি সবচেয়ে স্টেবল ছিল, খুরশেদ আলম সাহেব সবচেয়ে স্টেবল ছিল, বলছে ওনাকেই আমরা চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমরা কিন্তু খুরশেদ আলমকে আমরা তত্ত্বাবধানে ছিল না, খুরশেদ আলম প্রথমে আমাদের তত্ত্বাবধানে ভর্তি ছিল। পরের দিন যখন ওনার বড় ভাই বেশি অসুস্থ হলেন, যখন উনি আইসিইউতে আসলো, ভর্তি হওয়ার জন্য আসলো, তখন আইসিইউ কনসালটেন্ট আমাকে ফোন দিল যে স্যার এটা কি করবো। আমি বললাম সবচেয়ে ভালো পেশেন্ট যেটাকে স্টেবল মনে হচ্ছে তোমার, যে যাকে কেবিনে দেওয়া যাবে অক্সিজেন, সে কে? বলছে স্যার উনি তো খুরশেদ আলমই সবচেয়ে স্টেবল। বলে দেন তাকেই, নিজের বাইকে তাকেই তোমাকে সরাইতে হবে। যদি উনি যেহেতু বেশি খারাপ, এবং ওনারা আমাদের এটাতে কনভিন্সিং ছিল, তারা কিন্তু মেনে নিয়ে বাইকে নিয়ে গেছে কেবিনে, বড় বাইকে ওই হাসপাতালে। আমরা কিন্তু এইভাবে কিন্তু মেনটেন করার চেষ্টা করেছি যে আপনি সে ধরনের পলিটিক্যাল প্রেশার বা টেলিফোন, হ্যাঁ রিকোয়েস্ট করে আমরা এটাকে শুনি, কিন্তু আমরা দেখি যে আসলে কার বেশি প্রয়োজন। এবং আমরা মাত্র 10টা বেড,
এটা মনে রাখতে হবে। এই 10টা বেড কিন্তু পুরো চট্টগ্রাম শহর চালাতে পারবেন। আপনি যদি আমাকে বলেন যে আপনি বেড খালি রেখে রোগী মানে নিচ্ছেন না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ আমরা প্রতিদিনই প্রচুর রোগীর আমরা রিকোয়েস্ট পাই। ইভেন আমাদের ওয়ার্ডে যারা ভর্তি আছে তাদের মধ্যে অনেক খারাপ পেশেন্ট থাকে, তারা কিন্তু প্রেফারেন্সটা আগে পাবে, কারণ শুধু আমার ওয়ার্ডেই ভর্তি, তারা তো 80 নিচে নেমে যাচ্ছে 74। এবং আজকে সকালেও তাই করেছি, একটা পেশেন্টকে খুব খারাপ ছিল, আমরা সাথে সাথে আইসিতে। এখন স্যার কিভাবে পেশেন্ট আছে? মাননীয় মহামান্য হাইকোর্ট থেকে কিছু চট্টগ্রামে 10-12টা হসপিটালকে পারমিশন দেওয়া হয়েছে এইভাবে করতে, কোভিড নন কোভিড সিস্টেম করতে। এখন কি আপনার থেকে একটু কি প্রেশার আছে না একটু কমছে ওইরকম লাগতেছে আপনার থেকে? এখন কিছুটা আমি কম মনে করতেছি। আগে যেরকম বেশি টেলিফোন আসতো বা অনেক রোগী ভর্তি হওয়ার জন্য ছিল, আমার মনে হচ্ছে ইদানিং কিছুটা কম। হয়তো মা শিশু চালু হয়েছে বা অন্য হাসপাতালে কিছু তো পেশেন্ট নিচ্ছে, কিছুটা লোড আমাদের ইয়ে হয়েছে। আর যে আমরা রেলওয়েটা চালু করাতে যেগুলো কম উপসর্গ সেগুলো ওখানে দিয়ে দিতে পারছি। পুলিশরা যারা ভর্তি হইতে আসে যদি কম উপসর্গ পুলিশ হাসপাতালে দিয়ে দিতে পারছি, কিছু আমরা পেশেন্ট হলে পেশেন্টে দিতে পারছি, আপনি স্যার স্প্রেড করে দিতে পারছি। আপনি কি আমাদের সরকারিভাবে জেনারেল হসপিটাল ছাড়া অন্য হসপিটালে কি দেখতেছেন? না, সরকারিভাবে আমার কোনো অপশন নাই অন্য জায়গায়, যেহেতু জেনারেল হসপিটালে আমাকে এখানে ফোকাল পারসন যে জেনারেল হসপিটালে যে রেলওয়ে হাসপাতালে এভাবে আমরা ট্রান্সফার করতে পারেন সেটা বলতেছি। হ্যাঁ, সেটা আমাকে দেওয়া হয়েছে। মানে আমরা পেশেন্ট যদি ইমার্জেন্সিতে আসে এই তিনটার মধ্যে কোনটাতে আমি দিব সেটা আমি ডিসিশন নিতে পারি, সেটা আমাকে ক্ষমতা দেওয়া আছে। যেহেতু আমি ফোকাল পারসন, টোটাল ট্রিটমেন্টের প্রসিডিউর থেকে শুরু করে ভর্তি থেকে শুরু করে ডিসচার্জ থেকে শুরু করে কেবিন বলেন আইসিইউ বলেন কাকে কখন কি ম্যানেজমেন্ট দিতে হবে সব প্রত্যেকটা জিনিস যেহেতু আমার নখদর্পণে থাকে, সুতরাং আমি ডিসিশন নিতে পারি যে না, এই পেশেন্টটা যেহেতু মৃদু উপসর্গ, আমি একটা সিট নষ্ট করবো না এখানে, আমি তাকে রেলওয়ে হাসপাতালে দিতে পারবো, আমি তাকে কিচেন হাসপাতালে দিতে পারবো। এইটুকু ক্ষমতা আমার সরকারিভাবে আছে। আমি 3টা হাসপাতালকে একসাথে ভর্তি দিতে পারি যে কোনো সময়। আমাদের জানা মতে চট্টগ্রামে যখন থেকে করোনা স্টার্ট তখন থেকে আপনি কিন্তু করোনা যোদ্ধা। আমরা দেখছি মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, যেখানে যায় না কেন ডক্টর আব্দুর রউফ এই নামটা আসতেছে, এই টেলিফোন নাম্বার যোগাযোগ সব জায়গায় এটা কিন্তু ছড়িয়ে গেছে। আমরা জানি আপনি লক্ষ লক্ষ মানুষকে টেলিফোনের মাধ্যমে সেবা দিচ্ছেন। আসলে কতটুকু হইতে পারে একটা আমরা মুখ থেকে শুনতে চাচ্ছি। আসলে আমরা প্রথম যখন এভাবে আমি ফোকাল পারসন হিসেবে জয়েন করি বা আমি টেলিমেডিসিন সেবা শুরু করি, আপনার আমি তখন অনেককে আমি দেখাইছি যে আমার মোবাইলে প্রতি সেকেন্ডে 1টা থেকে 2টা করে কল ঢুকে, এভরি সেকেন্ড 1 থেকে 2টা। মনে হয় যে যাকে আমি রিসিভ করলাম তার সাথে হয়তো আমি 1/2 মিনিট কথা বললাম, এর মধ্যে কিন্তু 20টা কল ঢুকে গেছে। ওনারা হয়তো আবার ট্রাই করে পাচ্ছে। এটা অনেকটা এমন হচ্ছে যে মানে যারা লাকি পারসন তারা আমাকে দ্রুত পাচ্ছে, অনেকে কিন্তু কয়েকবার কল করে কিন্তু পাইনি, কারণ এত বেশি নাম্বার আমার কাছে আসতো। কিন্তু আমি সারাটা দিন মনে করেন যে সকাল থেকে শুরু করে রাত 1:30-2টা পর্যন্ত আমি কল রিসিভ করছি। 1:30-2টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনেকে টেস্ট রিপোর্ট পাঠাইছে, এগুলো দেখে অ্যান্সার দিছি। অনেক মানুষ হচ্ছে মেসেঞ্জারে নক দিচ্ছে, ওখানে দিছি যতটুকু পারি, একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব। মানে আমার কাজের ফাঁকে ফাঁকে ওখানে দেখা যাচ্ছে আমি মিটিং এ বসেও মানুষের কল অ্যাটেন্ড করছি। হয়তো আমরা জরুরি মিটিং করতেছি, স্যাররা কথা বলতেছে, এক ফাঁকে আমার কল আসছে, আমি কিন্তু রিসিভ করে অথবা বলছি যে আপনি টেক্সট দেন, তখন আবার টেক্সট দিচ্ছে মোবাইলে, তখন আমি তাকে আবার অ্যান্সার দিচ্ছি। এভাবে কিন্তু মানে কন্টিনিউয়াস চালিয়ে গেছি, মানে কোনোভাবেই চেষ্টা করছি যে আমার ক্যাপাসিটি যতটুকু আমি সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করছি। এভাবে সংখ্যায় আসলে হিসাব করা যাবে না। এই 3 মাসে কিন্তু লক্ষ লক্ষ মানে হাজার হাজার ফোন, লক্ষ লক্ষ ফোন। এই টেলিমেডিসিন সেবা তো কিন্তু শুধু চট্টগ্রাম না, পুরো বাংলাদেশের জন্য ছিল। বেশিরভাগ বাইরেরও ফোন করছিল, তারপরেও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমরা একটু জানতে চাচ্ছিলাম, এখনো কিন্তু করোনা রোগী রাস্তার মধ্যে অনেক আছে, ওরা টেস্ট করতেছে না বিধায় ওরা জানতে পারতেছে না। নাকের ঘ্রাণ যখন চলে যায়, আমি পজিটিভ রোগী, হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে, যখন নাকের ঘ্রাণটা চলে যায় আমি বুঝতে পারতেছি আমি তখন কি পজিটিভ। কিন্তু আমার কোনো জ্বর নাই, আমার কোনো কাশি নাই, আমার কোনো শ্বাসকষ্ট নাই, আমার কোনো চেস্টের কোনো ব্যথা নাই। তখন আমি মনে করতেছি আমার যখন নাকের ঘ্রাণটা চলে গেছে, একটু দুর্বল লাগতেছে, আমি মনে করতেছি আমি পজিটিভ। এখনো কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে, আমাদের চট্টগ্রামের মধ্যে অনেক ফ্যামিলি আছে নাকের ঘ্রাণ নাই কিন্তু বুঝতে পারতেছে না। আমাকে অনেকজন কল করে বলে যে আপনার কি সময়, আমার বলতে আমি জানতে পারতেছি যখন আমার নাকের ঘ্রাণটা চলে গেছে। তো আপনি গরম পানি খান, এভাবে গরম পানি, মেডিসিন যেটা ডাক্তারের পরামর্শ নিয়ে, বা আপনাকে ফোন করতে বলি, এই নাম্বারে ফোন করলে আপনি ওনাকে পাবেন, উনি আপনাকে সেবা দিবে, এভাবে বলি। তো আমি অনেক মানুষ চট্টগ্রামে কিন্তু মাস্ক পরে না। এখন আমাদের বিশ্ব সেবা সংস্থা বলতেছে মাস্ক বি পরতে হবে মাকে, অনেক ওদের জন্য একটা মেসেজ। আর কিভাবে ওষুধটা কিভাবে চালাবে,
কিভাবে গরম পানি খাবে ওই জিনিসটা একটু আমাদের লাস্ট মেসেজ। ধন্যবাদ। আমি একটু ডিটেইলস বলি আর কি, যে যেহেতু করোনা ভাইরাসটি আমাদের একটি নতুন ভাইরাস, এটা কিন্তু আমরা অনেক বেশি আসলে আগে জানতাম না যে এই ভাইরাসটা আমাদের কতটুকু ক্ষতি করতে পারে। দুইটা জিনিস আপনাকে স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসে কিন্তু 80 থেকে 90% মানুষ এমনিতে সুস্থ হয়ে যাবে, কোনো কিছু ছাড়াই। কোনো মেডিসিন, যেটা মেডিসিন আমরা বলতে হয়তো সিমটোমেটিক মেডিসিন যেটা বলি, যে গলা ব্যথা হলে, জ্বর হলে, যেগুলো আমরা নর্মালি ইউজ করি, নাপা, প্যারাসিটামল বা ফ্যাক্সোফেনাডিন বা এগুলোর বাইরে কিছু ঘরোয়া চিকিৎসা, যেটা গরম পানি খাওয়া, গরম দুধ খাওয়া, মধু খাওয়া, কালো জিরা খাওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু 90% মানুষ সুস্থ হবে। শুধুমাত্র 10% মানুষের কিন্তু হাসপাতালে অ্যাডমিশনের প্রয়োজন হবে। তার মধ্যে 5% মানুষের হয়তো অতিরিক্ত শ্বাসকষ্টের জন্য আইসিইউ সেবা অথবা যে হাই ফ্লো নাজাল ক্যানোলা বা অতিমাত্রা অক্সিজেন সেবা দেওয়ার প্রয়োজন হতে পারে। তো লক্ষণগুলি যদি আপনারা বলি আমরা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই জ্বর থাকতে পারে, একই সাথে জ্বরের সাথে কিন্তু আমাদের শ্বাসযন্ত্রের কোনো সিমটম থাকতে হবে। সেটা হচ্ছে যে এক ধরনের কাশি, খুসখুসে কাশি, এটা কিন্তু সবসময় মনে রাখবেন খুসখুসে কাশি হবে, কোনো কফ আসবে না, কিন্তু ড্রাই কাফ। এবং গলা ব্যথাটা থাকবে, এবং গলা ব্যথাটার ফিলিংসটা যারা দেখেছেন তারা কিন্তু জানেন এটা অন্যরকম ব্যথা। অন্য সময় যে আমাদের ফ্লু হয়, হালকা গলা ব্যথা থাকে, টনসিলে ব্যথা থাকে, এটা সে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মনে যেন কিছু একটা আটকে আছে ওখানে, এক ধরনের অস্বস্তিকর ফিলিংস হয়, বা গলাটা চেপে আসে, এরকম ফিলিংস মনে হতে পারে। কারো কারো শুধু এটা হতে পারে তার নাকের গ্রান চলে গেছে, তার জিভ স্বাদ চলে গেছে, কোনো সিমটম নাই। এবং সিমটম ছাড়াও কিন্তু করোনা পজিটিভ অনেক পেশেন্ট থাকতে পারে, কোনো ধরনের উপসর্গ নাই। তো আমাদের এটা ভাবতে হবে যে আমরা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা 90% মানুষ অটোমেটিক্যালি সুস্থ হচ্ছে হোম ট্রিটমেন্টে, তাহলে আমরা 90% মানে হচ্ছে একটা বড় অংশ কিন্তু টেনশন নাই এটা নিয়ে। যাদের টেনশন আছে তাদের মধ্যে হচ্ছে বয়োবৃদ্ধ ব্যক্তিরা। আমি সবসময় এটা বলছি যে আপনারা মাস্ক না পরে যে বাইরে বেরোচ্ছেন, আপনি হয়তো সুস্থ সবল মানুষ, হয়তো করোনা আপনাকে ওরকমভাবে এটা করতে পারবে না, কিন্তু আপনার বাসায় যদি আপনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি কেউ যদি বয়স্ক মানুষ থাকে, এবং তাদের মধ্যে যদি তাদের ডায়াবেটিস থাকে, তাদের যদি হার্ট ডিজিজ থাকে, তাদের যদি কিডনি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি নিজ উদ্যোগে কিন্তু নিজেই কিন্তু আপনার পরিবারের ওই সদস্যকে একদম বিপদের মুখে ফেললেন, এবং এরাই কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। এই পর্যন্ত যত মানুষ আমার জেনারেল হসপিটালে মারা গেছে, আপনি যদি আমি প্রত্যেকটা মানুষের হিস্ট্রি আমার এখন মোটামুটি মনে আছে যে কে কীভাবে মারা গেছে, তার মধ্যে বেশিরভাগ মানুষের হচ্ছে 50-এর বেশি বয়স, 60-এর বেশি আছে, 70-এর উপরে আছে। আমার প্রত্যেকটা মানুষেরই আরেকটা ডিজিজ ছিল, হয় ডায়াবেটিস ছিল, নাহলে হার্টের ডিজিজ ছিল, নাহলে প্রেশার ছিল, নাহলে কিডনি সমস্যা ছিল। এবং ইয়াং যারা মারা গেছে, মনে করেন একটা মেয়ে 18 বছরের মেয়ে মারা গেছে, সেটা কিন্তু প্রতি সপ্তাহে তার 2 থেকে 3 দিন ডায়ালিসিসের প্রয়োজন ছিল, কিন্তু আমরা তাদেরকে ডায়ালিসিস দিতে পারছিলাম না, কারণ ওই সময় চট্টগ্রামে কোভিড রোগীদের জন্য কোনো ডায়ালিসিস ইউনিট ছিল না। পেশেন্টটি এভাবে কিন্তু কিডনি সমস্যাজনিত কারণে মারা গেছে, কোভিডে কিন্তু সে মারা যায়নি। এরকম একটা পেশেন্ট ছিল, ব্লাড ক্যান্সার ছিল তার সাথে, ব্লাড ক্যান্সারের কারণে কিন্তু আসলে কোভিডটা হওয়াতে তার মৃত্যুটা হয়তো আরো দ্রুত হয়েছে। এবং যাদের ডায়াবেটিস পেশেন্ট, হার্ট ডিজিজ পেশেন্ট, তারা কিন্তু বেশি মারা গেছে। সুতরাং আমরা যারা মাস্ক পরি না, তারা কিন্তু খুবই একটা চরম একটা অন্যায় কাজ করি। সেটা হচ্ছে আপনার পরিবারের যে বয়োবৃদ্ধ সদস্য বা পাশের বাসার বয়োবৃদ্ধ সদস্য, যারা বিল্ডিং এর কারো সদস্য, যারা বয়স্ক, যাদের বিভিন্ন ডিজিজ আছে, তাদেরকে কিন্তু আপনি অবশ্যই বিপদে ফেলতেছেন। এটা আপনাকে মনে রাখতে হবে, আপনার কারণে কিন্তু আপনার পরিবারের সদস্যরা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুতরাং প্রত্যেকের মানুষকে অবশ্যই মাস্ক করতে হবে। আরো কি কি বিধি মেনে চললে আপনারা সুস্থ থাকবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে হাত ধোয়ার অবস্থা। যেমন ধরুন আপনি কোনো কিছু ধরলে, কোনো কিছু টাচ করলে হাত না ধুয়ে আপনার নাক, চোখ, মুখ অবশ্যই স্পর্শ করবেন না। এটা একদম জেনারেল রুল, এটা একদম প্রথম সত্য যে আপনি হাত না ধুয়ে আপনার নাকে, চোখে, কারণ ভাইরাসটা ঢুকবেই আপনার নাক দিয়ে, মুখ দিয়ে, নাহলে চোখ দিয়ে। চামড়া ভেদ করে ঢুকবে না, আপনার হাতে যতক্ষণ থাকে থাকুক, কোনো অসুবিধা হবে না, আপনার চামড়া ভেদ করে যাবে না। কিন্তু আপনি যখনই নাকে হাত দিবেন তখনই কিন্তু ভাইরাসটা আপনার নাক দিয়ে ঢুকে যাবে। কিন্তু আমি যদি এইটা যদি ফলো করি যে আমি হাত না ধুয়ে আমার মুখে স্পর্শ করবো না, তাহলে আপনি অবশ্যই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন। এবং যারা বাইরে বেরোচ্ছেন পরিবারের সদস্য রক্ষা করার জন্য, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন, অবশ্যই মাস্ক পরে বেরোবেন। গগলস করতে পারলে আরো ভালো, গ্লাভস করতে পারলে আরো ভালো, কিন্তু যেটা হচ্ছে মাস্ক অবশ্যই করতে হবে। এবং স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়া। আপনি সিএনজি থেকে নামতেছেন, সিএনজি যে দরজা, এটা স্টিলের দরজা, এখানে কিন্তু 2-3 দিন ভাইরাস থাকে। আপনি যদি এই দরজা খুলে ঢুকছেন, দরজা খুলে বেরোচ্ছেন, আপনি কোনো ব্যাংকে গেছেন, অফিসে গেছেন, আপনি স্টিলের দরজায় দরজার নব ঘুরিয়েছেন, আপনি লিফটের নবে হাত দিয়েছেন, এই যে প্রতিটা জায়গায় কিন্তু আপনার ভাইরাস আপনার হাতে চলে আসতে পারে। কিন্তু আপনার হাতে ততক্ষণই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ওয়াশ করে ফেলেন, ভাইরাসগুলো সব চলে যাবে। এবং ভাইরাস চলে 20 সেকেন্ড আপনাকে অবশ্যই খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে। চলে যাবে, ভাইরাস চলে যাবে, আপনি তখন হাত দিতে পারবেন। তাহলে আপনি যখন বাইরে বেরোন, আপনার পরিবারের সদস্যকে কিভাবে রক্ষা করবেন? আপনি অবশ্যই পায়ের জুতো আপনি ঘরের বাইরে রাখবেন, এবং বাসায় ঢুকে প্রথমে আপনি ভালোভাবে হ্যান্ড ওয়াশ করবেন, কারণ আপনার হাতেই সব জীবাণু আছে। সেগুলো আপনি যখন মেরে যাবে, তারপর আপনি ওয়াশরুমে যাবেন। প্রথমে আপনার কাগজ চোপড় সাবান পানিতে, দরকার হলে বাসায় আগে থেকে বলে রাখবেন যে আমার জন্য 1 বালতি সাবান পানি গুলাই রাখো, যেখানে আমি সাথে সাথে আমি কাপড় দিয়ে দিতে পারি।
তারপর আবার কাপড় খুলে আবার কিন্তু আবার হ্যান্ড ওয়াশ করতে হবে, কারণ যেহেতু আপনি কাপড় ধরেছেন ওখানে ভাইরাস থাকতে পারে। তাহলে স্টেপ বাই স্টেপ আপনাকে হাত ধোয়ার অভ্যাসটা করতে হবে। শুধু একবার হাত ধরে আপনি সারাদিন হলো না, আপনি যখন বাইরে থেকে এসে ওয়াশরুমে ঢুকবেন কাপড় খোলার পরে কিন্তু আপনি হ্যান্ড ওয়াশ করবেন, অথবা আপনি বেসিনের নব ধরছেন ওখানে কিন্তু আপনি একটু হ্যান্ড ওয়াশ করে বেসিনটা একটু ধুয়ে দিবেন। এভাবে যদি আপনি এমন গোসল করে বেরোন, এবং পরিবারের সদস্য যারা বয়স্ক একটু ডিস্টেন্স মেনটেন করবেন, তাদের সাথে বেশি ক্লোজ হওয়ার দরকার নাই, একসাথে 15 মিনিটের বেশি থাকার দরকার নেই, একটা না 15 মিনিটের বেশি ওনাদের কাছাকাছি থাকবেন না 3 ফুটের মধ্যে। এবং ওনাদের রুমে গেলে অবশ্যই বাসার ভিতরে হলো আপনি মাস্ক পরে যাবেন। এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কখনোই কিন্তু মানুষের করোনা আক্রান্ত সম্ভাবনা অনেক কমে যাবে। আমরা অসচেতন বলে আমরা যদি সবগুলো নিয়ম ফলো করে নেই বলে আজকে কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা করোনা ভাইরাসকে ছড়িয়ে দিচ্ছি। আপনি অফিস ওয়ার্ক বলেন যে কোনো কিছু করেন কোনো আপত্তি নেই, আসলে কিন্তু আমাদের করতে হবে, আমাদের জীবনযাত্রা চলতে হবে, কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে হবে আপনার মাধ্যমে আপনার পরিবার আক্রান্ত হচ্ছে কিনা, আপনি কাউকে ছড়িয়ে দিচ্ছেন কিনা, আপনার মাধ্যমে আপনি অ্যাসিম্পটোমেটিক হতে হবে, আপনি হয়তো বুঝতেছেন না, কিন্তু আপনি অফিসে গিয়ে বা ব্যাংকে গিয়ে বা দোকানে গিয়ে আপনি কাউকে আক্রান্ত করতেছেন কিনা। ওখানে বয়স্ক মানুষ থাকতে পারে, যারা কোমরবিড পেশেন্ট থাকতে পারে। প্রত্যেকটা মানুষের সেফটি আপনার হাতে, নিজেকে সেভ করতে পারলে আপনি অন্য মানুষকে সেভ করতে পারেন। প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেকটা জিনিস অবশ্যই অক্ষর অক্ষরে পালন করবেন, খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে সবাই আক্রান্ত না হয়, আস্তে আস্তে যাতে এই জিনিসটা আমাদের মধ্যে দ্রুত না চলে। করোনার সাথে করোনা পজিটিভ হলে মেডিসিন ছাড়া কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আগাবে ওই জিনিসটা একটু যদি। আচ্ছা, মেডিসিন গুলো একটু বলি। আমরা এখন পর্যন্ত আমি নিশ্চিতভাবে আপনাকে যেটা বলতে পারি, সারা বিশ্বের স্বীকৃত ওষুধ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই নিয়ম মতো পরিমাণ মতো যতটুকু লাগবে, আরেকটা হচ্ছে হেপারিন, যে ইনজেকশনটা আমরা নামিতে দিয়ে থাকি হার্টের রোগীদের ক্ষেত্রে, এটাও কিন্তু এখানে কার্যকরী। যেহেতু করোনা ভাইরাসের মানুষজন মারা যায় হচ্ছে শ্বাসনালী বা শ্বাসযন্ত্র যেটা আছে ফুসফুস, ওখানে রক্ত জমাট বেঁধে গিয়ে কিন্তু মানুষজন মারা যাচ্ছে। এটা আমাদের রক্ত পাতলা করার একটা ওষুধ, এবং এটাই একমাত্র কার্যকরী। আর যে ওষুধগুলো আছে সবগুলো হচ্ছে কোনোটাই 100% ইফেক্টিভ কোনো ওষুধ না। তাহলে আমরা ওষুধগুলো কি কি নিব সেটা আমরা একটু ধারণা দিই। সেটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করবো, যে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট। যেমন যার জ্বর আছে তাকে আমরা অবশ্যই বলবো যে প্যারাসিটামল খেতে হবে, যার একটু সর্দি আছে তাকে আমরা বলবো ফ্যাক্সোভানাডিন অ্যান্টিহিস্টামিন খেতে হবে, যার গলা ব্যথা আছে সে কিন্তু না পায় এবং গরম পানি এবং গরম চা এগুলো খেলে কিন্তু গলা ব্যথা কমে যাবে। আমরা যদি জ্বর যেহেতু আছে আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক সাধারণত দিয়ে থাকি, আমরা সাধারণত এরিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি অথবা ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে পারি। এই দুটো অ্যান্টিবায়োটিক যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। একই সাথে যদি আপনার একটু শ্বাসকষ্ট থাকে, সামান্য শ্বাসকষ্ট থাকে, তাহলে মন্টিলুকাস গ্রুপের যে ওষুধটা মোনাস বা মন্টের আমরা যেটা ইউজ করি রাতে একটা করে 10 মিনিট আপনি খেতে পারেন। কারো হয়তো আমরা একটু বলি যে ইনহেলার ব্যবহার করতে। তবে নেবুলাইজারটা আমরা একটু ডিসকাস করি। নেবুলাইজারে যেটা হয় যে রোগটি বাসার অন্য মানুষকে ছড়িয়ে দিতে পারে, কারণ নেবুলাইজার দিলে একটা গ্যাসের বাবল তৈরি হয়, অ্যারোসল তৈরি হয়, এটা কিন্তু ঘুরবে, অন্য মানুষ ঢুকলে কিন্তু নেবুলাইজার থেকে আক্রান্ত হয়ে যাবে। একটু নেবুলাইজারটা আমরা বলি যে একটু অ্যাভয়েড করার জন্য আপনি ইনহেলার ব্যবহার করেন। যে কোনো ধরনের ইনহেলার যেগুলো আমরা বলি অ্যাজমোসার ইনহেলার, সালবুটামল ইনহেলার অথবা আমরা স্টেরয়েড ইনহেলার, এগুলো আপনি ব্যবহার করেন। ইনহেলার মন্টিলুকাস, ফ্যাক্সোভানাডিন অ্যান্টিবায়োটিক দুইটার যে কোনো একটা না পা কাশির ক্ষেত্রে। আর যেটা হচ্ছে গরম পানি, এটা আমরা বলি যে গরম পানিটা গলার ব্যথা যেটা যাদের থাকে গরম পানি বারবার খেলে গলার ব্যথাটা অনেক আরাম হয়, এবং ভাইরাসগুলি কিন্তু আস্তে আস্তে চলে যায় ওখান থেকে। গরম পানি খেতে খেতে ভাইরাসগুলি চলে যায়। এই ধরনের ট্রিটমেন্টগুলো যদি আমরা করি আর আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, তাহলে কিন্তু আপনি কোভিড পজিটিভ হলেও মুক্ত হয়ে যাবেন এবং কোভিড থেকে রক্ষা করতে পারবেন নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে। একটু মাস্ক পরার জন্য আমাদের জনগণ যারা আছে ফলোয়ার, একটু মাস্ক পরার জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য একটু যদি বলে দেন। শেষ কথায় আমি আগেই বলেছি যে আপনার এখানে আমরা যদি মাস্ক না পরি, একটা পেশেন্ট যদি মাস্ক না পরে যে কোভিড পজিটিভ, তাহলে সে অন্য পেশেন্ট যদি আশেপাশে যে রোগটি থাকে সে যদি মাস্ক পরেও থাকে, তাও আপনার 70% সম্ভাবনা ওই রোগটি আক্রান্ত হওয়ার। আমি পেশেন্ট, আমি যদি মাস্ক না পরি, আপনি নর্মাল মানুষ, আপনি মাস্ক পরেন, তাহলে কিন্তু 70% চান্সেস আপনি ইনফেক্টেড হবে। তাহলে আপনি নিজে মাস্ক পরলে কিন্তু হচ্ছে না, তাহলে প্রত্যেকটা মানুষকে আসলে মাস্ক পরতে হবে। আমরা যদি দুজনেই মাস্ক করি, রোগী এবং সুস্থ ব্যক্তি, তাহলে কিন্তু সম্ভাবনা 5% মধ্যে চলে আসে। এই যে একটা ব্যাপার আছে, দেখেন 70% না 5% কত ডিফারেন্স। তাহলে আমরা প্রত্যেকটা মানুষকে মাস্ক পরাটা কেন জরুরি? কারণ আপনি জানেন না আপনি কোভিড পজিটিভ কিনা, আপনার হয়তো কোনো উপসর্গ নেই, কিন্তু আপনি কোভিড পজিটিভ একটা পেশেন্ট যদি মাস্ক না পরে, তাহলে আশেপাশের মানুষকে 70% সম্ভাবনা সেই রোগটি ছড়িয়ে দিবে। আর অন্য মানুষগুলো মাস্ক পরলো, সেক্ষেত্রে আপনি দেখেন আপনি নিজে মাস্ক না পরার কারণে আপনি কতগুলো মানুষকে আক্রান্ত করছেন, আপনার পরিবারের সদস্য, আপনার আত্মীয়, আপনার বন্ধু, এদেরকে কিন্তু বিপদে ফেলছেন। সুতরাং আপনাদেরকে আমরা ফর গডস সেক মানে গড জোরে অনুরোধ করি যে প্রত্যেকটা মানুষ
বাসায় বাইরে সব জায়গায় মাস্ক ব্যবহার করেন। মাস্কই আপনাকে আমাদের পরিবারকে আমাদের সবাইকে রক্ষা করবে। এখন চট্টগ্রামে আমাদের কিছু তথা আছে, মানে বেড়াতে যাওয়া, মানুষের বাড়িতে মানুষ বেড়াতে যায় 2-3 দিন থাকে, এই জিনিসটা আপনার দৃষ্টিতে কিভাবে দেখাচ্ছেন? এখন এই সময়টার মধ্যে কি বেড়াতে যাওয়া কি ভালো হয়? এই সময়টাতে বেড়াতে যাওয়া কোনো মতেই ভালো নেই। আমরা যেটা বলছি যে ডিস্টেন্সিং, যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, সেটা তো আপনি বেড়াতে গেলে এটা কখনই হবে না। কারণ যে লোকটি বেড়াতে যাচ্ছে সে তো এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করছে, সে ট্যাক্সি দিয়ে যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছে, সেগুলো একটা যানবাহন ইউজ করছে, ওখান থেকে কিন্তু সে সংক্রামিত হইতে পারে। আমরা সিএনজিতে হাত দিয়েছে, সিএনজি দরজায় হাত দিয়েছে, রিক্সার হ্যান্ডেলে হাত দিয়েছে, সেখানে আপনি হয়তো হাতে করে ভাইরাস নিয়ে কিন্তু যে পেশেন্টের যে বাড়িতে গেলেন হয়তো অনেক সময় তার সাথে হ্যান্ডশেক করতেছেন, অথবা কোলাগুলিও করে ফেলতেছেন, বা সামনাসামনি বসে 3 ফুটের মধ্যে খাচ্ছেন, অথবা এমন হতে পারে আপনি যে গ্লাসটা হাত দিয়ে ধরেছেন ওই গ্লাসটাতে উনি আবার পানি খাচ্ছে আপনার যে মেহমান, তাহলে কিন্তু আপনারা কিন্তু দ্রুত কিন্তু রোগটি ছড়িয়ে দিচ্ছেন মেহমানদের মধ্যে, মানে আত্মীয়দের মধ্যেই। সুতরাং আত্মীয়তার বন্ধন এখন আমরা বলবো যে যদি আপনি রক্ষা করতে চান, যদি সত্যিকার অর্থে আত্মীয়তা বুঝাতে চান যে আমি তার আত্মীয়, তাহলে তার বাড়িতে না যাওয়াটাই সবচেয়ে উত্তম। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্বাধীন করার সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আর এতক্ষণ ধরে রূপ সারাল্লাহ হতা হই ওনারা দেখুন বিশেষ একটা আসলে বিশেষ করে হইলি একখান করে বুঝোই ইয়েনর দেখানোর মাইত্য হইলি ওনারা তো স্যার হই দিয়ে কি ওষুধ লইলি আর গরম পানির ভাব লইলি কি হইবি ওনারা স্যারত ওনারা তো দেখাই দিই। এখন বিশেষ করে হইলি আর চট্টগ্রামত, বিশেষ করে আমি চট্টগ্রামত যেতে আছে চট্টগ্রামের হতা হইম। চট্টগ্রামত এখনো বহুত মানুষ আছে মাস্ক নফরি গুড়ের। ওনারা যারা জনগণ সাধারণ জনগণ আছেন ওনারা চাইলে কিন্তু ইয়ানরে গরিব তারবেন রাস্তাঘাটে মাস্ক নফরলি অবশ্যই ডাক দিবেন। অনার মাস্ক তখন পরিব, প্রথমে অনার মাস্ক তখন পরিব, অনার ডাক দিবেন তো অনার মাস্ক পড়ে। অনেক মাস্ক নহলে অনার ওরে বাজার ওরে বিভিন্ন সুপার মলত বড় বড় যেগিন আছে কিনত নডুকর যেগিন সাধারণ মুদির দোয়ান আছে, মুরগির দোয়ান আছে, ই তারা নফরের যারা কিনতে এই তারা নফরের কিছু কিছু। এখনও চট্টগ্রামের মধ্যে আমি মনে করি 30% মানুষ মাস্ক পরার দারগুন নফরের। অনেক রাস্তাত বাড়িলে হইতে পারবেন কেউ যদি ডাক দেন ইতো হতা নুনিব তৈলি সরকারিভাবে আর এটা রাজনীতিক যারা নেতাকল আছে আর ছাত্রলীগের যারা ফকল আছে তারা এই জিনিস সানর ইতারা চাইলে এই জিনিস সান আস্তে আস্তে কি ইতারিব ইতারা চাইলে একটা সমাধান দিতে পারিব। যেন আয় হালিয়ে দেখি ম্যাক্স হসপিটাল ওনারা তো দেখুন আর হালিয়ে রুগী ভর্তি করাই সার্জিস কোবন মিদ্দি, কিন্তু এটা প্রচুর ছাত্রলীগের ফকল আসিল ওনারা দেখুন হই ম্যাক্স হসপিটাল, তারপর আর সার্জিস্কোপ আছে, পার্ক ভিউ আছে, তারপর ডেল্টা আছে, একই এলাকা ভিতরে ইতারা কিন্তু অ্যালার্ট। হ্যাঁ, কিন্তু ইতারা আস্তে আস্তে রোগী ভর্তি করার একটু সময় লাগে। ইতারা কোভিড নন কোভিড করতে একটু সময় তো লাগিব, ইয়ানলে ব্যাক করে একখানা সময় দিবেন। আর প্রচুর হসপিটাল ভিজিট করছি আমি ভালো অনুভব প্রচুর হসপিটাল ওনারা কি হারানা মানুষ নলিতে লিখুন। আর মাননীয় হাইকোর্ট একটা নির্দেশ দিয়ে চট্টগ্রামে 12 হসপিটালের কোভিড ঘোষণা দিয়ে একটা মানুষ লর ইতারা লদ আর বেকুন দেহির হালিয়ে দেখিলাম সার্জিস্কো মিদ্দি, তারপর দেখিলাম পার্ক বিউদ মিদ্দি কিভাবে মানুষ সিট নতালি কেন করে লেবু। আর কোভিড নন কোভিডেরও তো ওরা মিলেন না পারিব। তারপর আর ছাত্রলীগের কিছু ফকলের ভূমিকা দেখি, কিছু ফকলের ভূমিকা দেখি সুন্দর আমরা এইভাবে আগন হনিকের নাম নলইম তারা দেখুন ওনারা মানববন্ধন করছি। আর চাই ওনারাই পারিবেন আস্তে আস্তে যারা জনগণ যারা মাস্ক নফরের ইতারা আস্তে আস্তে বুঝন মাস্ক নফরের রাস্তাত বাইরে না পারিব। আমি মনে করি দিই এই বাংলার রাষ্ট্রের দুশ্মন যারা মাস্ক নফরি রাস্তাত বাইরে। ধন্যবাদ। আর স্বাধীন কণ্ঠর মার তাইবেন আমি সবসময় আসি হনর হইলে হন প্রবলেম হইলি হসপিটালত সিট আছে কিন্তু ভর্তি নগরের অনেক যদি মেসেজ ইবা আর দন আর পাই অবশ্যই আমি যাই হাজির হইম। আমি কিন্তু রায় বিয়েলে এই বিভিন্ন হসপিটালের সামনেই তাহি। তারপর আর মেসেজ অপশনত আর পেজত মেসেজ সময় জানিবেন
স্বাধীন কণ্ঠরক আর আই চাটগায়ক জেডই বক আর ওনারা আর আলী রাশেদ আইডি দেখুন অ্যাডে মেসেজ দিলে আই অবশ্যই আরে পাইবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জনগণের যেদূর পারন পাশাপাশি তাই এর একজনের সেবা করুন। প্রথম সেবা হইল দেখো মাস্ক নফার দি তারার কির তারিবেন ইয়েন চাইবেন দে মাস্ক গুরু সময় টন মাইজন মাস্ক নহলে কেন বুঝাবেন, হ্যাঁ বুঝাবেন, সুন্দর করে বুঝাবেন। ইনশাল্লাহ বাইক কলর হই যারা মারত আছে ই তারারও হওয়া গিয়ে। আসসালামু আলাইকুম।